প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু আলফা একাডেমি। আজকে আমরা অ্যাঙ্গেল থিওরি নিয়ে কথা বলবো। আশা করি ভিডিওটা সবার জন্য হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। সবার প্রথম আমরা যেটা নিয়ে শুরু করব, এটা হলো পূরক কোণ। আচ্ছা, আমরা যদি লিখি যে পূরক কোণ, তো পূরক কোণ কি? তো পূরক কোণের সংজ্ঞা হলো, যদি দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, বা তোমরা আরেকভাবে বলতে পারো যে যদি দুইটি কোণের সমষ্টি এক সমকোণ হয়, তখন সেটারে পূরক কোণ বলে। আচ্ছা, মনে করো এটা হলো একটা এক সমকোণ। ধরো এই কোণটার মান এক সমকোণ, এবং আমরা এই কোণরে যদি দুই ভাগে ভাগ করি, তো এইটা একটা, এইটা একটা, তো ধরলাম এটা আলফা, এটা বিটা। তাহলে আমরা যদি আলফা বিটা যোগ করি, তখন কি আসবে? 90 ডিগ্রি আসবে। বা তাহলে আমরা বলতে পারি যে ধরো একটা কোণ হলো এ, আর একটা কোণ যদি হয় কি বি, এই দুইটা কোণের যোগফল যদি কি হয় 90 ডিগ্রি বা এক সমকোণ, তখন সেটারে আমরা কি বলবো? পূরক কোণ। তো তোমাদের বলতে পারে যে 30 ডিগ্রি এর পূরক কোণ কত? 30 ডিগ্রি এর পূরক কোণ কত? তখন আমরা কি বলতে পারবো যে 30 ডিগ্রি এর পূরক কোণ সমান কত? 60 ডিগ্রি। কেন, 30-র সাথে 60 যোগ করলে কত আসবে? 90 আসবে। তার মানে 30 ডিগ্রি এর পূরক কোণ 60 ডিগ্রি। ঠিক আছে? তো এটা হলো আমাদের পূরক কোণ। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো, 2 নম্বর, এটা হলো সম্পূরক কোণ। সম্পূরক কোণ, ঠিক আছে? তো সম্পূরক কোণের ক্ষেত্রে যদি দুইটা কোণের যোগফল যদি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হয়, যদি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি, এখানে ধরো একটা কোণ এ কোণ প্লাস বি কোণ, এটা যদি 180 ডিগ্রি হয়, তবে এই দুইটা কোণ একটা আরেকটার কি সম্পূরক কোণ। ঠিক আছে? তো আমরা জানি 180 ডিগ্রি মানে এক সরল কোণ। তো এটা হলো আমাদের এক সরল কোণ। তো এই সরল কোণরে যদি আমরা কি করি, দুইটা ভাগে ভাগ করি, এইটা একটা, এইটা একটা, তো তাহলে কি হবে যে এইটার সম্পূরক কোণ হবে এইটা, আবার এইটার সম্পূরক কোণ হবে এইটা। তার মানে এটা যদি ধরি আলফা, এটা ধরি যদি বিটা, তখন কি হবে? আলফা এর সম্পূরক কোণ বিটা, বিটা এর সম্পূরক কোণ আলফা। তো আমরা এর আগে শিখলাম যে পূরক কোণ, পূরক কোণের ক্ষেত্রেও কিন্তু সেম, যে আলফা এর পূরক কোণ হলো বিটা, বিটা এর পূরক কোণ আলফা। এখানে এ এর পূরক কোণ বি, আবার বি এর পূরক কোণ এ। তার মানে 30 ডিগ্রির পূরক কোণ হবে 60 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রির পূরক কোণ হবে 30 ডিগ্রি। তো এরকম। তো চলো আমরা এরপর 3 নম্বরে যাই। তো 3 নম্বরে আমরা যেটা নিয়ে কথা বলবো, যে ত্রিভুজের বাহুর সাথে কোণের সম্পর্ক। ত্রিভুজের বাহুর সাথে কোণের যে সম্পর্ক আছে, সেটা হলো আমরা এখানে শিখব। তো ধরি এটা একটা ত্রিভুজের বাহু 3টা। ধরো এটা হলো, এই বিন্দুটা হলো এ, এটা বি, এটা হলো সি। তো এখানে কি কোণ উৎপন্ন করছে? ধরলাম যে এখানে বি কোণ উৎপন্ন করছে, এখানে সি কোণ উৎপন্ন করছে, এখানে এ কোণ উৎপন্ন করছে। তো এখানে যদি এ বি সমান এসি হয়, তার মানে এই কোণ, না এই বাহু এবং এই বাহু কি হয়? যদি সমান হয়, তাহলে এই দুইটা বাহু যদি সমান হয়, তাহলে এ বি এর বিপরীত যে কোণ হবে, এ বি এর বিপরীত কোণ কোনটা? দেখো, এ বি বাহু হইলো এইটা। তো এই বাহুর বিপরীত কোণ হলো সি কোণ। তার মানে এ বি এর বিপরীত কোণ সি কোণ সমান হবে যে এসি এর বিপরীত কোণ হবে কি? বি কোণ। তার মানে বি কোণ। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম? যে যে বাহু দুইটা সমান হবে, তাদের বিপরীত কোণগুলোও সমান হবে। যে বাহু দুইটা কি হবে? সমান হবে, তাদের বিপরীত কোণগুলোও সমান হবে। অনুরূপভাবে আমরা বলতে পারি, যদি দুইটা কোণ সমান হয়, এখানে আমরা ধরে নিলাম যে এই যে সি কোণ এবং বি কোণ সমান। তো এই দুইটা কোণ যদি সমান হয়, এদের বিপরীত বাহুগুলো অবশ্যই কি হবে? সমান হবে। তাহলে বি এর বিপরীত বাহু কোনটা? এসি। এই যে বি এর বিপরীত বাহু এসি, এবং সি এর বিপরীত বাহু হলো এবি। তার মানে সি এর বিপরীত বাহু এবি।
এই যে এই দুইটা হবে কি সমান। তাহলে অনুরূপভাবে আমরা কি বলতে পারি যে কোণগুলো সমান হলে তাদের বিপরীত বাহুগুলাও সমান হবে। তো তোমাদের এরকম এখানে প্রশ্ন আসতে পারে এরকম যে ধরো এটা একটা কি আছে, ত্রিভুজ আছে, এই কোণটা হলো থিটা, তোমাদের যদি বলা থাকে যে এটা হলো 35 ডিগ্রি এবং বলা আছে এই কোণ মানে এই বাহু সমান এই বাহু, তখন আমরা কি করব, যে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তো আমরা যদি থিটা থিটা কি বলতে পারি যে এই বাহু সমান যদি এই বাহু হয় তাহলে এই কোণ কত হবে, 35 ডিগ্রি, এই কোণ অবশ্যই কত 35 হবে। তাহলে 180 থেকে এই 35 এবং এইখানে 35 যদি আমরা বাদ দিই তাহলে কি হবে, 180 মাইনাস 35 মাইনাস 35, তখন আমরা কত পাবো, 35 হলো 70। তো 180 থেকে 70 বাদ দিলে কত পাবো আমরা, 110 ডিগ্রি। তাহলে এটাই হবে আমাদের কি উত্তর। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রশ্নের উত্তর করতে পারি। তো এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো 4 নম্বর, তো এইখানে মূলত আমরা বহিস্থ কোণগুলো নিয়ে কথা বলবো। মনে করো এটা আমাদের একটা কি ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা, অনুরূপভাবে আমরা আগেরটার মতোই দিই, এটা এ, এটা বি, এটা সি, এটা হলো এ কোণ, এটা হলো বি কোণ, এটা হলো সি কোণ। আচ্ছা, তাহলে যদি আমরা এখানে কোনো একটা বাহুকে বর্ধিত করি, যেমন ধরো এই বিসি বাহুকে আমরা বর্ধিত করলাম, বিসি বাহুকে বর্ধিত করলে এই যে সি এর বাইরের দিকে এখানে আরেকটা কোণ উৎপন্ন হবে। তাহলে এই কোণটা মূলত কি, আচ্ছা এখানে যে কোণটা উৎপন্ন হবে ধরলাম এটা ডি কোণ, ঠিক আছে। ডি কোণ সমান হবে এ প্লাস বি, এ কোণ প্লাস বি কোণ। আচ্ছা, এ কোণ প্লাস বি কোণ, ডি একটা কোণ, ঠিক আছে। তো এইখানে মূলত আমাদের যেটা আসবে যে কোন একটা ত্রিভুজের মানে যে একটা কোণ আছে, যেমন ধরো সি কোণ, সি কোণের সাথে যে বাহু ওইটা যদি আমরা বর্ধিত করি, তো যে কোণটা উৎপন্ন হবে সেটা হবে অন্তস্থ, মানে অন্তস্থ বলতে এখানে ভেতরে বোঝাইছে, ভেতরের অপর দুই বাহুর যোগফল, মানে অন্তস্থ অপর দুই কোণের সমষ্টির সমান। মানে ত্রিভুজের কোনো একটা কোণের বহিস্থ কোণ হবে অন্তস্থ অপর দুই কোণের সমষ্টির সমান, ঠিক আছে। তো এইভাবে যদি আমরা এটারে বর্ধিত করি, এখানে একটা কোণ উৎপন্ন হবে যেটা হবে যে অপর দুই কোণ সি কোণ প্লাস এ কোণ, তাহলে এ কোণ প্লাস সি কোণ এই দুইটার সমান, এই ঠিক আছে। অনুরূপভাবে বাকিগুলো হবে সেম, ঠিক আছে। তো আমরা যদি এটারে বর্ধিত করি তখনও কিন্তু আসবে এ কোণ প্লাস সি কোণ। কেন বলতো দেখি, এখানে কিন্তু বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে, যে এই যে এ প্লাস সি এটার বিপ্রতীপ এইটা, কারণ এই দুইটা কি করছে পরস্পরকে ছেদ করছে। তাহলে এই কোণ সমান এই কোণ, আবার এই বি কোণ সমান এখানে আবার কি একটা বি কোণ পাবো, ঠিক আছে। আচ্ছা, এটা হলো আমাদের বহিস্থ কোণের সম্পর্ক। তো আমরা এখানে অনেকেই বিপ্রতীপ কোণ হয়তো বা জানি না, তো আমরা চলো বিপ্রতীপ কোণটা একটু আলোচনা করি। তো এটা আমাদের ধরো 5 নম্বর আমরা বিপ্রতীপ কোণ বলবো। যদি দুইটা সরল রেখা কি হয়, পরস্পরকে ছেদ করে, যদি দুইটা সরল রেখা পরস্পরকে ছেদ করে, তো এইখানে 4টা কোণ উৎপন্ন হয়। তো যেমন ধরো এটা হলো এ, এটা কি বি, এটা সি, এটা হলো ডি। বিপ্রতীপ বলতে বোঝাইছে যে ধরো এটা অনেকটা বিপরীতের মতো, যে এই কোণের বিপরীত এখানে বি, বি এর বিপরীত হবে ডি। দেখো এটা কিন্তু একদম বিপরীত, এটার উল্টার দিকে আছে। তো এখানে তাহলে বি এর বিপরীত মানে বিপ্রতীপ হবে ডি, এ এর বিপ্রতীপ হবে সি। তার মানে বি কোণ, বিপ্রতীপ কোণগুলো অবশ্যই কি হয়, সমান হয়, বিপ্রতীপ কোণগুলো অবশ্যই সমান। তাহলে বি এর বিপ্রতীপ হলো কি ডি কোণ, আর সি এর বিপ্রতীপ কোণ হলো এ কোণ, ঠিক আছে। তাহলে আমাদের এই কোণগুলা সমান। তো বিপ্রতীপ কোণগুলা এরকম, যদি দুইটা সরল রেখা পরস্পরকে ছেদ করে ওইখানে 4টা কোণ উৎপন্ন হয়, তখন এরকম বিপ্রতীপ কোণগুলা উৎপন্ন হবে, সেই ক্ষেত্রে বিপ্রতীপ কোণগুলা সমান হবে, ঠিক আছে। তো আরেকটা জিনিস আমরা এখান থেকে শিখবো যে আচ্ছা এই কনসেপ্টটা আমরা শিখতেছি, যেটা হলো যেটা অনেক গুরুত্বপূর্ণ। যদি মনে করো দুইটা সরল রেখা আছে, যে ধরো এটা দুইটা সরল রেখা এবং সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সমান্তরাল বলতে যেটা বোঝায় যে দুইটা সবসময় সমান দূরত্ব বজায় রেখে চলে, দুইটা কি হয় সবসময় সমান দূরত্ব বজায় রেখে চলে। তো এরকম দুইটা সমান্তরাল সরলরেখা
যদি এবং তাদের যদি কি হয় তাদের একটা ছেদক থাকে, তাদের ছেদক, ছেদক এটাও একটা কি মানে সরল রেখা যদি কি হয় এই দুইটার ছেদক হয়, সেই ক্ষেত্রে আমরা এখানে বিভিন্ন কোণ উৎপন্ন হয়। যেমন ধরো এটা যদি 1 দেয়, এটা 2, এটা 3, এটা কি 4, এটা 5, এটা কি 6, 7, 8। তার মানে এদের কি এদের মধ্যে 8টা কোণ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তো এই যে 8টা কোণ উৎপন্ন হইলো, এইখানে কিন্তু অনুরূপ যে কোণগুলো আছে, অনুরূপ কোণগুলা সবসময় কি হবে, সমান হবে। অনুরূপ কোণগুলা সমান হবে, এটা মনে রাখবা যে যদি দুইটা সমান্তরাল সরলরেখা এবং তাদের কোনো একটা যদি ছেদক থাকে, তো এই ছেদক ছেদ করার ফলে এখানে কি 8টা কোণ উৎপন্ন হয়। আচ্ছা, এখানে আমরা দেখব যে কোন কোণগুলা কোন কোণগুলোর সাথে সম্পর্ক আছে। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা এগুলো একটু মিশাই দিতেছি। তো আমরা এখানে দেখো অনুরূপ কোণ কেটা, তো এইখানে দেখো এই যে সরল রেখা আছে, এটার উপরের দিকে একটা কি উপরের ডান দিকে একটা কোণ আছে, তাই না? তো এটাও সরল রেখা, এটা তাদের ছেদক, এটারও উপরের ডান দিকে একটা কি আছে, কোণ আছে। তো এইখানের এই কোণ, এখানের এই কোণ কি হবে, সমান হবে। তাহলে আমরা এইটা কোণ ধরো, এটা দিলাম ধরো, মানে এটার নাম দিলাম ধরো আলফা, তাহলে এটা আলফা যে কোণ, এটাও কিন্তু আলফা। ঠিক আছে, তো আরেকটা জিনিস দেখো, আমরা এর আগে বিপ্রতীপ কোণ পড়ে আসলাম। তাহলে দেখো যে এই কোণের বিপ্রতীপ কোণ কিন্তু এইটা, তাই না? তাহলে এই কোণ এবং এই কোণ কিন্তু সমান। তাহলে এটার বিপ্রতীপ কোণটা এটা, এটাও আলফা কোণ। তাহলে এটার বিপ্রতীপ কোণটা এইটা, এটাও আলফা কোণ। তাহলে আমরা দেখতেছি যে এখানে যে 4টা কোণ এখন আমরা চিহ্নিত করছি, সবগুলা কোণেই কিন্তু কি সমান। তার মানে এটা সমান এটা, আবার এটা সমান এটা। তার মানে এখানে এই 4টা কোণই পরস্পর সমান। তো এইখান থেকে আমরা যে জিনিসটা পাই, যে দেখো যে দুইটা সরল রেখার ভেতরের দিকে, মানে এটারে বলি অন্তস্থ, এই একটা কোণ, এই একটা কোণ কি সমান। ঠিক আছে, দেখো এটা যদি আমরা এইভাবে কি আঁকতে চাই, জেড আঁকতে চাই, তো দেখো আমরা কিন্তু জেড আঁকতে পারতেছি। তো তাহলে এইখানে এই কোণ সমান এই কোণ, তাই না? এইখানে এই যে সমান কোণ, এদের বলা হয় একান্তর কোণ। এদের কি বলা হয়, একান্তর কোণ। তো এই কোণ কি সবসময় সমান হবে, তার মানে আমরা জানি যে একান্তর কোণগুলা সবসময় সমান। তো আচ্ছা, আমরা যদি বহিস্থ একান্তর কোণগুলা দেখি, যে এইটা একটা বহিস্থ কোণ, এটাও একটা কি বহিস্থ কোণ। বহিস্থ বলতে এই সরলরেখার বহিস্থ, এই দুইটা সমান্তরাল সরলরেখার যে বহিস্থ কোণগুলো আছে সেটা বোঝাইছে। ঠিক আছে, তো এই বহিস্থ একান্তর কোণগুলো কি আছে, সমান আছে এখানে। ঠিক আছে, তো আরেকটা জিনিস আমরা দেখবো যে এখানে কিন্তু আরো 4টা কোণ আছে, সেই কোণগুলো কোথায়, যে এইখানে একটা, এইখানে একটা, আবার এইখানে একটা, এইখানে একটা। তাহলে অনুরূপ কোণ দেখো যে আমাদের এই একটা সমান্তরাল সরলরেখার উপরের দিকে, উপরের বাম দিকে যে কোণটা আছে, তার মানে এই কোণটা উপরের বাম দিকের কোণ, এখানেও এই সমান্তর এই সরলরেখার উপরের বাম দিকের কোণ হলো এটা। তাহলে এই অনুরূপ কোণগুলা কি হয়, সমান হবে। এবং তাহলে কি হয়, এই কোণগুলো যদি সমান হয়, এদের বিপরীত কোণগুলোও কি হবে, এদের সমান হবে। এই যে এটার বিপরীত এটা, এটার বিপরীত এই যে এটা। ঠিক আছে, তো দেখো বিপরীত কোণ যখন সমান হইলো, তখন আমরা এটারে ধরতে পারি কি, ধরো আমরা সবগুলারে বিটা নামে দিলাম, কেন, এই কোণগুলা সমান। ঠিক আছে, তো এইখানে আমরা বহিস্থ মানে অন্তস্থ আরেকটা কি একান্তর কোণ পাবো, সেটা হলো যে এই যে এর এই বিটা এবং এই বিটা, এটা হলো কি অন্তস্থ একান্তর কোণ। আর বহিস্থ একান্তর কোণের কোণটা হবে এইটা এবং এইটা। তাহলে একান্তর কোণগুলোও কি হবে, আমাদের সমান হবে। ঠিক আছে, তো তোমরা এই বিষয়টা ভালো করে দেখবা, এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আছে। আচ্ছা দেখো আমরা আরেকটা উম, দেখি যে ধরো এটা আমাদের অনুশীলনী, ধরো তোমাদের একটা উদাহরণ এরকম প্রশ্ন আসতে পারে যে ধরো এইখানে দেয়া আছে যে এইটা একটা কোণ, ঠিক আছে, এই 3টা সরল রেখা, এবং ধরো এরকম দেয়া আছে আর কি। ঠিক আছে, তো এইটা দেয়া আছে হলো 45 ডিগ্রি, এটা কত, 45 ডিগ্রি। এখন বলছে যে এই কোণটা কত। ঠিক আছে, ধরলাম যে এটা এক্স, তাহলে প্রশ্ন হলো এক্স সমান কত।
ঠিক আছে, এক্স ইকুয়াল হোয়াট। তো এখন দেখো আমরা যদি এটা সমাধান করতে চাই, তো দেখো এই কোণ সমান কোন কোণ বলো তো দেখি। আচ্ছা দেখো, এটা আমরা দুইভাবে সমাধান করতে পারি। সেটা হলো যে এইখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে। আচ্ছা এইটা কোণ এবং এইটা কোণ কিন্তু অনুরূপ কোণ, তাই না? কেন? এই যে এটা এটা যদি সমান্তরাল হয়, এই দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয়, এটা যদি তাদের ছেদক হয়, তাহলে উপরের ডান দিকের কোণ এটা, এখানে উপরের ডান দিকের কোণ এইটা, তাহলে এই দুইটা কোণ সমান। তাহলে আমরা এটা যদি আবার এটা হবে কি এক সরল কোণ, তার মানে এই দুইটা কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে, তাই না? তো 180 থেকে 45 বাদ দিলে আমরা কি পাবো? এই কোণটা হবে 180 মাইনাস মাইনাস 45, তাই না? তাহলে এটাও হবে 180 মাইনাস 45, ঠিক আছে? তো 180 মাইনাস 45, তাহলে বাকি এই কোণটা তাহলে আমাদের কত আসবে? আমরা তাহলে 360 থেকে এই উত্তরটা বাদ দিলেই আমরা কি পাবো? সেটা পাবো। আরেকভাবে আমরা করতে পারি যে এই যে রেখাটা আছে, এই রেখাটারে যদি আমরা বর্ধিত করি, তখন কি পাবো? যে এটার অনুরূপ কোণ এটা হলো 45 ডিগ্রি, তাই না? আর বাকি এই যে এটা হলো এক সরল কোণ, এটার নাম হলো 180। তো 180 প্লাস 45 আমরা বের করলে কি উত্তরটা পাবো, ঠিক আছে? তো চলো আমরা এরপরে আরেকটা জিনিস দেখি, যে যেটা হলো যে আমাদের বৃত্তের সাথে সম্পর্কিত, ঠিক আছে? তো আমরা এখানে দেখলাম ত্রিভুজ বা সমান্তরাল সরলরেখা। তো এখানে আমরা দেখব যে 7 নম্বরে বৃত্তের সাথে সম্পর্কিত কিছু কি ম্যাথ। তো বৃত্তের সাথে সম্পর্কিত কোণের কিছু সিস্টেম সেটা দেখব। তো এইটা হইলো যে ধরো এটা একটা বৃত্ত, হ্যাঁ? আচ্ছা এইখানে আমরা আঁকতেছি, এটা কিন্তু সুষম হইতেছে না। তো যদি কোন এটা একটা বৃত্ত হয়, এটা যদি তার কেন্দ্র হয়, আমরা যদি কোনো একটা বৃত্ত চাপ নেই, ধরো এটা এই পর্যন্ত একটা বৃত্ত চাপ, ঠিক আছে? আচ্ছা ধরলাম যে এটা হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট। আচ্ছা, কোনো বৃত্তচাপের উপর দণ্ডায়মান যে কোণগুলা হবে, বৃত্তচাপের উপর দণ্ডায়মান কি একই বৃত্তচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সবসময় কি হবে? সমান হবে। ধরো এটা আমরা একটা কোণ আঁকলাম, ঠিক আছে? এই যে এটা হলো আমাদের কি বৃত্তস্থ কোণ, তার মানে এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। এখানে ধরো আরেকটা আমরা কোণ আঁকলাম, যেটাও কি এই চাপের উপর দণ্ডায়মান, ঠিক আছে? তো এই যে দুইটা কোণ আছে, সেই দুইটা কোণই কিন্তু এ বি চাপের উপর কি দণ্ডায়মান, তাই না? এবি চাপের উপর দণ্ডায়মান সকল কোণ কি হয়? সমান হয় সব সময়। তার মানে এখানে আমরা যদি এটা কোণ একটা দেই, যে এটা যদি হয় ধরো আহ, এটা যদি হয় ধরো আলফা, তাহলে এটাও হবে কি আলফা, তাই না? তো তাহলে আমরা এখান থেকে বৃত্তের কি একটা সূত্র দেখলাম, যে যদি মানে এটা হলো অ্যাঙ্গেল থিওরি, যেহেতু পড়তেছি আমরা সবগুলো কোণের বলবো যে কোণের কিরকম থিওরি অনুসারে কাজ করে। তো এখানে যে একই চাপের উপর মানে এবি চাপের উপর দণ্ডায়মান কি হয়, এই কোণটা হলো আলফা, এটা একটা বৃত্তস্থ কোণ, এটাও একটা বৃত্তস্থ কোণ, তার মানে এই কোণটা সমান, এই কোণটা অবশ্যই দুইটা কি হবে? সমান হবে, ঠিক আছে? তো আরেকটা জিনিস দেখবো, যে ধরো এটা যদি একটা বৃত্ত হয়, এটা যদি একটা কি কেন্দ্র হয়, এবং এটা তাহলে কি বলা হবে? এটা বলা হবে ব্যাস, ঠিক আছে? তো কোনো বৃত্তের ব্যাসের উপর দণ্ডায়মান যে কোনো কোণ, ধরো এই একটা কোণ, তো এটা বৃত্তের এই ব্যাসের উপর দণ্ডায়মান, এই কোণটার মান অবশ্যই কত হবে? 90 ডিগ্রি হবে, ঠিক আছে? তো এখানে যেভাবেই তুমি কোণ আঁকো না কেন, এটা কত হবে? সব সময় 90 ডিগ্রি হবে, ঠিক আছে? মানে এক সমকোণ হবে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? যে কোনো বৃত্তের ব্যাসের উপর দণ্ডায়মান কোণগুলো সবসময় কত হয়? এক সমকোণ হবে, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আমরা 8 নম্বরে আরেকটা জানবো, যে এইখানেও মূলত আমাদের বৃত্ত নিয়ে হবে কথা। তো ধরো এটা একটা বৃত্ত। আচ্ছা আমরা বৃত্তটা আরেকটু ভালো করে আঁকি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যেটাই হোক, ধরো এটা একটা বৃত্ত, হ্যাঁ? তো এই বৃত্তর এটা হলো আমাদের কেন্দ্র, ঠিক আছে? আচ্ছা আমরা যদি এটা একটা চাপ নেই, ধরো এইখান থেকে এইখান পর্যন্ত, ঠিক আছে? তো আমরা জানি কোন বৃত্তের চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ কি হয়? সমান হয়, তাই না? তো যদি ধরো যে আমরা এইখানে একটা কি নিলাম, কোণ নিলাম, এটা হলো একটা বৃত্তস্থ কোণ, তাহলে এই কোণটা সমান কি হবে?
এখানে যদি আরেকটা কোণ নেই, এটাও কি হবে, এই দুইটা কোণ সমান হবে। তার মানে এখানে এই কোণ সমান এই কোণ, তাই না? তো আচ্ছা, এখানে আমরা আরেকটা নতুন জিনিস দেখব, যে যদি কেন্দ্র থেকে এই চাপের উপর আমরা একটা কি কোণ আঁকি, তাহলে এইটা একটা কোণ হবে। তবে সব সময় মনে রাখবা যে বৃত্তস্থ কোণ, তার মানে বৃত্তস্থ কোণ হলো এইটা, বৃত্তস্থ কোণ এইটা, আর এটা হলো কেন্দ্রস্থ কোণ। তো সবসময় মনে রাখবা যে কেন্দ্রস্থ যে কোণটা হবে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে সবসময়। তাহলে কোনো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান যে কেন্দ্রস্থ কোণ, ওই একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে যদি আমরা ধরো আলফা দেই, এটা হবে 2 আলফা। ঠিক আছে? তার মানে এটা যত হবে এটা তত হবে, কারণ এগুলো সব একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, এবং এটা হলো কেন্দ্রস্থ কোণ। তাহলে এই দুইটা কি হবে, দুইটা আলাদা আলাদা হবে। তো আশা করি বুঝতে পারছো। তো এই অ্যাঙ্গেল থিওরিগুলা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানে যারা আমাদের ধরো এসএসসি লেভেল, ইন্টার লেভেল থেকে শুরু করে 6 to 10 মানে ইন্টার পর্যন্ত সবারই জন্য এটা গুরুত্বপূর্ণ জানা। কেন? এটার মাধ্যমেই আমরা কি অনেক ম্যাথ করব, এবং জ্যামিতিক যে থিওরিগুলো আছে এই কোণের উপর অনেকটা জানা জরুরি। ঠিক আছে? তো সবাই ভালো থাকবা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং আমাদের পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে।